নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর অন্নপূর্ণা মন্দিরে নবরাত্রি পূজা সম্পন্ন, ভক্তদের ঢল। যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, বাবার অভিযোগে আটক স্বামী। ওয়াকফ বিল বাতিলের দাবি, সোনাই ও বিক্ষোভে জনতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শরৎকালে যেমন শারদীয় দুর্গাপুজো হয়, তেমনি চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী দুর্গাপুজো। বর্তমানে শারদীয় দুর্গাপুজোর কাছে জৌলুস হারালেও বাসন্তী পুজো হলো আদি দুর্গাপুজো। রামচন্দ্র শরৎকালে অকাল বোধন করে মা দুর্গার পুজো করার আগে দেবী দুর্গার আরাধনা হতো এই বসন্তী। অন্যান্য বছরের মতো এবছরও শিলচরের ঐতিহ্যবাহী শিলচর অন্নপূর্ণা মন্দিরে বৈদিক নিয়ম অনুসারে নবরাত্রি পূজার আয়োজন করা হয়েছে। এই নবরাত্রি পূজাকে কেন্দ্র করে 9 দিন ব্যাপী সনাতন ধর্মীয় নীতি ও নিয়মানুসারে ভক্তদের সকাল থেকে সন্ধ্যা অবধি উপবাস থাকতে হয়। এই নবরাত্রি পূজাকে বাসন্তী পূজা হিসেবে বাঙালিরা উদযাপন করে থাকে। উক্ত মন্দিরের পুরোহিত আনন্দপ্রসাদ দুবে বলেন, বিশেষভাবে অন্নপূর্ণা মন্দিরে অষ্টম ও নবমী পূজাকে কেন্দ্র করে ভক্তদের বিপুল সমাগম ঘটে। এই দুদিন কুমারী পূজা ও যজ্ঞানুষ্ঠান হয়ে থাকে সুদীর্ঘ কাল থেকে। মন্দিরের পরিকাঠামো উন্নত না থাকলেও ভক্তদের উপস্থিতি দেখার মতো হয়। বিধায়ক দীপান চক্রবর্তী বলেন, বাসন্তী পুজোর সময় অন্নপূর্ণা পুজো করলে অন্নের অভাব হয় না। শিলচর শহরে সুদীর্ঘ বছরের পুরনো অন্নপূর্ণা মন্দিরের বহু কাহিনী ছড়িয়ে আছে সমগ্র বরাক তথা আসামে। এই মন্দিরটি সমগ্র শিলচরের একটি ধর্মীয় স্থান হিসেবে গণ্য করা হয়, কিন্তু বিগত দিনে নদী ভাঙনের জন্য মন্দিরটির ক্ষতি ঘটেছে। মন্দিরটি কিভাবে রক্ষা করা যায় এবং উন্নত পরিকাঠামো দেওয়া যায়, এই বিষয়টি নিয়ে শিলচরবাসীর কাছে সাহায্যের আবেদন জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবী প্রসাদ দুবে, সুপর্ণা তেওয়ারি প্রমুখ। নমস্কার। নবরাত্রি উপলক্ষে আজকে মহানবমী। এই নবমীতে আমি শিলচর তথা সমগ্র দেশবাসীকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। মায়ের চরণে প্রার্থনা করছি, মায়ের আশীর্বাদ যাতে আমাদের সকলের উপর বর্ষিত হোক। আজকে নবমী দিনে অন্নপূর্ণা মন্দিরে আমরা উপস্থিত হয়েছি। আমি এই নবরাত্রিতে প্রতিদিনই অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়েছি। এখানে আমাদের পণ্ডিতজি আনন্দ সব রয়েছেন, তো উনি সবসময় পুজো অর্চনা করে থাকেন। আর এই যে মন্দির অনেক পুরনো মন্দির, এই পুরনো মন্দিরকে আগামী দিনে যাতে আমরা সুন্দর করে প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য আসাম সরকারের কাছে আশা রাখছি এই মন্দির সুন্দর হবে। আর এখানে উপস্থিত যারা ভক্তপ্রাণরা রয়েছেন, এই মন্দিরে অনেকেই ভক্তপ্রাণ রয়েছেন, তারা প্রতিনিয়ত এখানে আসেন। মায়ের আশীর্বাদে এই মন্দির চলছে সুন্দর করে। আর আমি সকলকে অনুরোধ রাখবো যে অন্নপূর্ণা মন্দির, অন্নপূর্ণা ঘাটে, এটা একটা দীর্ঘ বছরের মন্দির, পুরনো মন্দির। এই পুরনো মন্দিরকে আমরা সকলে যদি মিলেমিশে সুন্দর করে গড়ে তুলতে পারি, তাহলে আমার মনে হয় মায়ের চরণে আমাদের যে নিবেদন সেটা স্বীকার করবেন মা। সেই উপলক্ষে আজকের দিনে নবরাত্রিতে আমি আবারও সকলকে শ্রদ্ধা নিবেদন করছি। যৌতুকের দাবিতে এই গৃহবধূকে হত্যার অভিযোগ তুললেন তার বাবার বাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে কচুতরম থানার অধীনস্থ পূর্ব ধলাইয়ের গঙ্গানগরের কালখাল গ্রামে। শনিবার রাতে এলাকার দিলবার হোসেন লস্করের স্ত্রী হোসনা বেগম লস্করের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয় ঘরের মধ্যে। হোসনার বাবা মতিউর রহমান লস্করের মন্তব্য, 3 বছর আগে বিয়ের পর থেকে তার মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন চালাচ্ছেন স্বামী সহ তার বাবা মা। শনিবার সকালে তার মেয়ে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছিল, আর রাতেই মেয়েটি মারা যায়। মেয়ের মৃত্যুর খবর তার শ্বশুরবাড়ির লোকেরা জানাননি। অন্য লোকেদের কাছ থেকে খবর পেয়ে রাতেই তারা কচুতরম পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। এ নিয়ে স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন তিনি। কচুতরম পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত স্বামী দিলবার হোসেনকে আটক করেছে। মৃত হোসনা বেগম 1.5 বছরের এক পুত্র সন্তান রয়েছে। এদিকে রবিবার শিলচর মেডিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ সমঝে নেন বাবার বাড়ির লোকেরা। হাতিখাল এলাকার বাউরিকান্দি 2য় খণ্ডে বাবার বাড়ির কবরস্থানে কবরস্থ করা হয় হোসনা বেগমকে।
হুসনা বেগমর বিয়ার 3 বছর হয়ে গেছে গা। আগে যৌতুকর লাগে মোটামুটি মাত আমার পুরীর সব সময় মারা ধরা করে, যৌতুক চায়। তো গতকালকে আমি খবর পাইছি 8টার সময়, আমার 8:30টার সময় ওজনে অন্য মানুষের জন্য ফোন করে কইছে তোমার পুরী বেউস দাঁতকবট লাগ গেছে গা। এরপরে ও তো খোয়ার পরে ফোন কাটি লইছেন। এরপরে ফোন মারতে মারতে তারা ফোন রিসিভ করে না। 9টা 9:30 ওইটার সময় তারা অন্য আরো মানুষ দিয়ে তারা ফোন করাইলেন না, অন্য মানুষও কইছে যে তোরা মেয়ে মারা গেছে, ও আমরা গেছি। যৌতুকের লাগে সবসময় ফিটি করে। আর আমরা 2বার না 3বার গিয়ে বিচার উচার করে দিয়া হাত বাবু ধরাই দিয়ে আইছি, সবসময় মারা ধরা করে। জি হয়, জি হয়। তো আমরা লগে লইয়া গেছে কালকে 11টা বেটার সময় লইয়া গেছে। এরপরে তো পুলিশ যাওয়ার পরে ওখান থেকে তারা ওখান থেকে লাশ বা করিয়ে আনতে সময় মোটামুটি 3টা মতো বাজে গেছে গা। পুলিশের খালি মোটামুটি তারা কিতা করা করি মোটামুটি 3টা বাজেছে। এরপরে লাশ লইয়া পার হইয়া গেছে, আইয়া সেটা ডাইরেক্ট আমরা পোস্টমর্টম হইয়া গেছি। আমি প্রশাসনের কাছে দাবি চাই আর আমার উপযুক্ত বিচার চাই আমি। ওয়াকফ বিল বাতিলের দাবিতে রবিবার সোনাই বিধানসভা কেন্দ্রের ধনেহরিতে প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। সুন্নি ইসলামিক শিশু কল্যাণ সংস্থার কাছাড় জেলা কমিটির ব্যানারে এদিন এলাকার শতাধিক মানুষ প্লেকার্ড হাতে নিয়ে ধনেহরি ঈদগাহের সামনে থেকে প্রতিবাদী মিছিল বের করে বিক্ষোভ প্রদর্শন করেন। মিছিল চলাকালীন পুলিশ ও সিআরপিএফ বাহিনী সেখানে উপস্থিত হয়ে বাধার সৃষ্টি করে। পরে মিছিলটি ধনেহরি পয়েন্টে জমায়েত হয়ে ওই বিল বাতিলের দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করে প্রতিবাদকারীরা জানান, এই বিল সম্পূর্ণ অসাংবিধানিক। এই বিলকে তারা কোনোভাবেই মেনে নেবেন না। দেশের সংবিধান রক্ষার্থে তারা প্রয়োজনে বুকে গুলিবদ্ধ হয়ে রক্ত ঝরাতেও পিছপা হবেন না। বিভিন্ন বাধা বিপত্তিকে টপকে তারা সংবিধান সহ নিজের অধিকার রক্ষায় তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। শরীরে রক্ত বিন্দু ছড়িয়ে দেশ ও সংবিধানকে রক্ষা করতে পিছনে যাবে না বলেও এদিন সরকারকে বার্তা দিয়েছেন প্রতিবাদকারীরা। আমাদের ঈদগাহ আর বিভিন্ন প্রতিষ্ঠান জায়গায় ঠিকানা চলে, কিন্তু নরেন্দ্র মোদী সরকার 12 ঘন্টা সংসদ চালিয়ে এরপরে রাত্রে 2 সময় আমরা দেখতে পাচ্ছি সেই রাত্রে অন্ধকারে বিল পাস করা হয়েছে। আমি প্রথমে আমার স্ত্রীকে আমি বিধবা করতে চাই যে আমি যদি এই বিল অ্যামেন্ডমেন্ট হয় আমরা কিন্তু এইরকম প্রতিবাদ করলে হবে না। আমরা ঘর থেকে আমরা 1 মাসের খালি দিয়ে প্রত্যেক ঘরে আমাদের বোনকে আমাদের মা বোনকে দিয়ে আমরা ঘর থেকে রাস্তায় নেমে সমস্ত রোড অবরোধ করে সমস্ত ভারতবর্ষ আমরা অচল করে দিব। আপনার পক্ষে আছেন না? মুসলমান বিল মানছি না, মানব না। মোদী সরকার হায় হায়, মোদী সরকার হায় হায়, মোদী সরকার হায় হায়, মোদী সরকার তোমার বিল মানছি না, মানব না। মোদী সরকার তোমার বিল মানছি না, মানব না। আন্দোলন করছি, করব। পুলিশের ডিএসপির বাড়িতে ভরদুপুরে চুরি। ঘটনাটি ঘটে শিলচর সুভাষনগর এলাকায় নেতাজি লেনে। শুক্রবার বেলা 3:30 নাগাদ বাড়ি মালিক অনুপ চক্রবর্তীর একমাত্র ছেলে অনির্বাণ ঘরের দরজা জানালা বন্ধ করে কিছু সময়ের জন্য বাইরে যান। তিনি বিকেল 5টা নাগাদ ঘরে এসে দরজা খুলে দেখেন পুরো ঘর এলোমেলো। 2টি আলমারির দরজা ভাঙা, বিভিন্ন নথিপত্র মাটিতে পড়ে আছে, লকারে থাকা সোনার অলংকারের বাক্স মাটিতে। চোরেরা রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি লকার ভেঙে সোনার অলংকার এবং নগদ 25,000 টাকা নিয়ে যায়। চুরি হওয়ার মালামালের আনুমানিক মূল্য 12 লক্ষ টাকা হবে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তদন্তে নেমে পড়ে। দিন দুপুরে এভাবে ভয়ানক চুরির ঘটনায় পুরো এলাকার লোকজন হতবাক। অনির্বাণের ঠাকুর দাদা প্রয়াত অমূল্য কুমার চক্রবর্তী ছিলেন আসাম পুলিশের ডিএসপি।
উনার বানানো আসাম টাইপ বাড়িতেই সংঘটিত হয় এই চুরির ঘটনা। অনির্বাণ ঘরে ঢুকে অস্ত্রশস্ত্র দেখিয়ে সেটাকে সাধারণ চুরি বলতে নারাজ। তিনি বলেন, এটা নেহাতি একটি ডাকাতির ঘটনা। ডাকাতির পরিকল্পনা করে তারা বাড়িতে প্রবেশ করেছিল। বাড়ির কর্তা অনুপ চক্রবর্তী ও শ্রী বাসন্তী পূজা উপলক্ষে মরিয়ানিতে আত্মীয়ের বাড়িতে গেছেন। সেই সুযোগেই এই লুণ্ঠন হয়েছে। শিলচর শহরে একের পর এক চুরির ঘটনার পরও পুলিশের তৎপরতা বাড়েনি। চোরেরা এই সুযোগ নিচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন। আমি যাব আপনার শুক্রবারে, যেদিন ঘটনা হয় এদিন আমি রাত্রে যাব মরিয়ানিতে, ওর ঘরে যাবো। আমি একটা কোম্পানিতে চাকরি করি, এটার জন্য ওদের সাথে আমি যেতে পারিনি। আমার ছুটির ব্যাপার আছে, তার জন্য আমি যেতে পারিনি ওদের সাথে। আমি যাবো ওদের সাথে রাত্রিবেলা। আমি দুপুরবেলা গাড়িটা আমি রাখতে গেছি আমার মামার ঘরে, যেহেতু আমি থাকবো না দুদিন। আমরা সোমবারে আসার কথা সকালে। আমি গাড়িটা রাখতে গেছি আপনার ন্যাশনাল হাইওয়েতে। 3:30টার সময় বেরিয়ে গেছি। এসছি আমি ধরুন 5টার সময়। এসে দেখি ঘরে এরকম অবস্থা, আপনারা তো দেখলেনি কি সবকিছু, মানে আর কিছু বাকি রাখেনি আর কি। যেটা হাতের সামনে পেয়েছে ওইটাই সবকিছুই নিয়ে গেছে আর কি, মানে ভ্যালুয়েবল জিনিস। বাকি হ্যাঁ, যেরকম শাড়ি উড়ি আছে এগুলো কিছু ধরে নিল। বাকি ভ্যালুয়েবল যেগুলো জিনিস আছে সব খালি করে নিয়ে গেছে ওই 1 ঘন্টার ভিতরে। আমি ইমপ্রম্পটু করলি তো। বাড়িতে কে কে আমার থাকেন? বাড়িতে আমি আছি, আমার মা আছে, আমার বাবা আছে, আমরা তিনজনই থাকি। আচ্ছা, তো কাজের লোক থাকে কিনা? হ্যাঁ, কাজের লোক সকালে আসে, একজন কাজের লোক সকালে আসেন, দুপুর অব্দি থাকেন, উনি চলে যান। আচ্ছা, কত বছর ধরে উনি আছেন? 2.5-3 বছর থেকে আছেন। আচ্ছা, 2.5-3 বছর ধরে উনি আছেন। উনি যেদিন ঘটনা হয় ওই দিন উনি ওনার বাড়ি কোথায়, যে কাজ করে যে? ওনার বাড়ি আমি মানে যতটুকু জানি ওনার বাড়ি আশ্রম রোড 20 ফুটিতে, আমি যতটুকু জানি। আচ্ছা আচ্ছা, তো উনি কি জানতেন যে আপনারা মা বাবা চলে গেছেন বা ঘরে? হ্যাঁ, উনি ওই দিনও এসেছিলেন। এসে উনি সকালে কাজ করে গেছিলেন। কাজ করে আমি বলেছি যে 2 দিন আসতে। এর মধ্যে ইতিমধ্যে কেউ আপনার রিলেটিভ বা কোনো কেউ এসেছে কিনা? রিলেটিভ তো আসতেই থাকে, ঘরে আসতেই থাকে। আর আমি যাবো, ওরা সবাই জানে না, আপনার মা বাবা যাওয়ার পরে কেউ আসছে কিনা? এসছে, যেরকম কেউ এসেছে? আচ্ছা। রাজ্যের অন্যান্য জেলার সাথে সোনাই ও ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানালো সংখ্যালঘু ছাত্র সংগঠন আমসু। এদিন আমসুর তরফে সোনাই হাতিকাল বাজার থেকে কচুদরম বাজার পর্যন্ত এক প্রতিবাদী মিছিল বের করা হয়। নিজেদের দাবি সম্মিলিত প্লেকার্ড হাতে নিয়ে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। বিলটি বাতিল করার জোরালো দাবি জানান আমসুর কর্মকর্তারা। এ বিষয়ে আমসুর কাছাড় জেলা কমিটির সভাপতি জাহানুর মজুমদার জানান, এই বিল সংবিধান বিরোধী, তারা কোনো অবস্থায় মানা যায় না। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আগামীতে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি। কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির আমসুর তরফ থেকে আমরা ওয়াকফ বিল যেটা বর্তমানে হইছে এটার বিরুদ্ধে আমরা একটা র্যালি দেওয়া শুরু করছি। আর এই র্যালিটা আজকে শুরু হইছে, আর এটা ততক্ষণ পর্যন্ত চলবো যতক্ষণ পর্যন্ত এই কালো কানুনটারে রিটার্ন লওয়া হয় না। এটা আজকে শুধু শুরু হয়েছে, এরপরে আমরা এটা কনভার্ট করবো বুক হরতালে। আর এরপরে বুক হরতাল করে যদি হয় না, আমরা বাধ্য হইমো এক্সপ্রেসওয়ে রোডও আমরা এখানে খাবো, সোনাবাড়ি টু খাবুগঞ্জের ভিতরে পুরা সমস্ত বরাকবেলির আমার যুবক, আমার বুদ্ধিজীবী সমাজ, ওলামা সমাজ সবারে আমি ইনভিটেশন দিমু, সবারে ইনভাইট করমু যে এক্সপ্রেসওয়ে রোডও সোনাবাড়ি টু খাবুগঞ্জের ভিতরে আমরা এখানে আন্দোলন কর্ম, বৃহত্তর আন্দোলন কর্ম। আর এটা ডেমোক্রেটিক ভাবে হবে, কোনো ধরনের উচ্ছৃঙ্খলা হবে না। এটা as per the rule, as per the constitution, we are going to do the movement against of the ওয়াকফ বিল, যেটা আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের কবরস্থানকে দখল করার কথা বলে এই সরকারে। আর এই সরকার বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে যতটুকু আন্দোলন করা লাগে কর্ম আমরা, যতক্ষণ বিলটা। সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে কখনো আপোষ করিনি, প্রতিদ্বন্দ্বিতা করব বরখোলা বিধানসভা কেন্দ্র থেকে। শিলচর প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বললেন বিশিষ্ট রাজনীতিবিদ বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাসের পরও বর্তমান আসন নিয়ে শঙ্কিত নন বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। শনিবার শিলচর প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর স্পষ্টতই জানিয়ে দিলেন যে আগামী বিধানসভা নির্বাচনে তিনি বরখোলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বরখোলার নির্বাচনী ময়দান থেকে তার সরে যাওয়ার প্রশ্নই উঠবে না। বলেন, সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে কখনো তিনি আপোষ করেননি।
এআইইউডিএফ বিজেপি রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন সবসময়। এই দৃষ্টিভঙ্গির জন্য তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই বরখোলা কেন্দ্রের নতুন অবয়বে তিনি মোটেই চিন্তিত নন। অনুষ্ঠানের প্রারম্ভে মিসবাউল ইসলাম লস্করকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। তাদের যে একটা ইচ্ছা বিজেপির যে এটাকে তাদের মতো করতে, কিন্তু সেরকম হবে না। দেখবেন 26-এর নির্বাচনে কাছাড়ে অনেক অঘটন ঘটবে, এটা এখন তো দেখা। যেমন আমাদের কিছু অঞ্চল কেটে করিমগঞ্জের সঙ্গে দেওয়া হয়েছে, করিমগঞ্জ থেকে কিছু অংশ এনে কাছাড়ে দেওয়া আছে। যেমন বদরপুর শহরটা কাছাড়ে কিভাবে দেওয়া, বিজেপি তো চোখ এইসব অন্যায় আচরণ, কিন্তু বিজেপির কেউ মুখে একটা কথা বলে, কিন্তু জনগণ তো ভুলে নাই, জনগণ এর জবাব দেবে। ঠিক সেইভাবে যেমন শিলচর শহরের প্রাচীন অঞ্চল বৃহত্তর বালুগ্রাম, জানিগঞ্জ, সেন্ট্রাল, এটা উদাহরণে চলে গেছে। এই উদাহরণে যাওয়া এই লোকগুলা কি করে, তারা তো অনেক আগে রেখা, ভারত স্বাধীনতা হওয়ার আগ থেকে এখানে আছে, তাদের একটা শিলচরের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে। আজকে শিলচর হেড পোস্ট অফিস, এটা উদাহরণ। আজকে শিলচরের ডিসি অফিস, এটা উদাহরণ। এটা তো কোনোদিন ছিল না, এগুলো শিলচরে থাকা উচিত ছিল। যারাই এটা করেছে তাদের পারফেক্টনেস নাই, তারা সাময়িক লাভের জন্য করেছে, কিন্তু এই লাভ জনগণ মুখে দেবে। আমার বিশ্বাস যে এটা আগামী নির্বাচনে এর রেজাল্ট পাবে। আমি আজকে আমাকে এখানে ডেকে আনার আমি সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের সহযোগিতা আমি চাই। আগামীতেও আমি জনগণের সেবা করে যাব, এই আমার ইচ্ছা। আমার কোনো ব্যবসা বাণিজ্য নেই, উকালতি করতাম, উকালতি অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, এমএলএ হওয়ার পরে সম্ভব হয় না। এখন কিছু পৈতৃক সম্পত্তি আছে, ওখান থেকে একটু রোজগার হয়, যেটা আমার পরিবার চলে। আর এমএলএ হিসেবে বেতন একটা পাই, এইটা দিয়ে আমার চলে, এটা দিয়ে রাজনীতি সব কিছু। ইলেকশনের সময় আমার নিজস্ব টাকা পয়সা খুব থাকে না, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারাই আমাকে চায়, তারা আমার সব খরচ বহন করে। এবং এমন একটা ব্যাপার, আমার যারা ওয়ার্কার আছে তারাও তারা পকেট থেকে মিটিং করবে, পকেট থেকে অফিস করবে, তারা আমার কাছে টাকা চাইতে লজ্জা। আমি যদি দেইতে নেয় না হলে, এটা একটা বড় ব্যাপার। আর সবচেয়ে বড় হলো আমাদের এখানে যে ইন্ডাস্ট্রি ছিল কাছাড় পেপার মিল, যেটা থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্ট প্রায় 3 লক্ষ ফ্যামিলি বাস। শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে সারাদিন ব্যাপী রামনবমী উদযাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সেন্ট্রাল রোড স্থিত লোকনাথ বাড়িতে বিভিন্ন সনাতনী ধর্মীয় নীতি ও নিয়ম মেনে রামনবমী পালিত হয়। লোকনাথ বাড়ির পুরোহিত পবিত্র পাল বলেন, বিগত 40 বছর থেকে এই লোকনাথ বাড়িতে ভক্তেরা এসে থাকেন তাদের মনোকামনা পূরণের জন্য এবং তাদের ইচ্ছা হালকা পূরণ হয়ে থাকে। তাই রামনবমীর মহাপবিত্র দিনে লোকনাথ বাবাকে স্মরণ করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিৎ দাস, রূপালী পাল, রাজীব দাস, বাপ্পা দাস, পঙ্কু পাল, মিত্রজিৎ পাল, রাখি পাল প্রমুখরা। আপনারা যখন কোনো বিপদে পড়বেন, যে কোনো সমস্যা, এনি কাইন্ড অফ প্রবলেম, আপনারা লোকনাথ বাবাকে স্মরণ করে দেখবেন। যদি না ফলে আমার 40 বছরের সাধনা সেই লোকনাথ বাবার সাথে আমার, কারণ আমার সাথে কি সম্পর্ক লোকনাথ বাবার একমাত্র আমিই জানি, এগুলো তো আমি দেখাতে পারবো না। স্বয়ং কি বলবো, রামকৃষ্ণ কালীর সাথে কথা বলেছেন, কালীর সাথে খেয়েছেন, কিন্তু কাউকে দেখাতে পারেননি তিনি। আমিও কাউকে দেখা, আপনি যদি বলে যে প্রমাণ দাও, সেই প্রমাণ আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। হ্যাঁ, প্রমাণ যদি দিতেই হয় তাহলে লোকনাথ বাবার হুড় দিয়ে আপনার যেতে হবে, সেখান থেকে পরীক্ষা করবেন শক্তি নামিকটা। আজ লোকনাথ বাবাকে স্মরণ করবেন। আপনার সবে বলছি, দর্শক মন্ডলীদেরকে বলছি, যারা যারা এই খবরটা শুনছেন, একবার পরীক্ষা করে দেখুন আপনারা লোকনাথ বাবার নাম নেই। উনি বলে গিয়েছেন, বিপদে পড়লে আমাকে স্মরণ করবে, আমি রক্ষা করবেন, তো বাস্তব সত্য।
আর কেউ যদি বলে যে বলে লোকনাথ বাবা নাই, মিথ্যা কথা নানান রকমের বলে, তো কিন্তু কলিযুগ নানান লোকে নানান কথা বলবে, কিন্তু আমি একমাত্র সেই উইটনেস আছে, সাক্ষী দেওয়ার মতো আমি আছি যে লোকনাথ বাবা তিনি আছেন, থাকবেন, চিরদিন থাকবেন। শিলচর শঙ্কর মঠ ও মিশনে রামনবমী পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সোনাই রোডের মহাপ্রভু সরণি স্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনে নানান ধর্মীয় কার্যসূচির মধ্যে দিয়ে রামনবমী পালন করা হয়। এদিন সকালবেলা থেকে উক্ত মিশন প্রাঙ্গণে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে শ্রীরামচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, গীতা পাঠ, শ্রীরাম বন্দনা, শ্রীরামচরিত পাঠ, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন সহ দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, রামনবমী পালন তাৎপর্য তুলে ধরতে গিয়ে বলেন, এপ্রিলের শুরুতেই বাসন্তী পুজো, এটাই দেবী দুর্গার মূল পুজো। রামচন্দ্রের অকালবোধনের ফলে শরৎকালে সেই পুজো চালু হওয়ার পর ধীরে ধীরে সেটাই হয়ে উঠেছে দুর্গাপুজোর চেনা সময়কাল। কিন্তু পুরাণ অনুসারে রাজা সুরথের হাতে মহামায়া বা দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল বসন্তকালে, চৈত্র মাসে শুক্লপক্ষে। সেন যুগের সময়কালে এই পুজোই মহাসমারোহে পালিত হতো বলেই জানা যায়। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু ধর্মের ক্ষতিরোধ করতে অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম রূপে অবতীর্ণ হন। এটা আহ্বান করব, আমরা ভগবান রামচন্দ্রের কাছ থেকে শিখেছি, যখন ধর্মের উপর অত্যাচার আসে, প্লাবিত হয়, অধর্মের অভ্যুত্থান বেড়ে যায়, তখন ভগবান যেমন অস্ত্র হাতে নিয়েছিল, আমাদেরকে ঠিক সেভাবে প্রয়োজনে অস্ত্র হাতে নিতে হবে। ধর্ম রক্ষার জন্য আমাদেরকে সেই কাজ করতে হবে। আমরা শুধু করে বসে থাকলে চলবে না, আমাদের সেই রামের আদর্শ স্থাপন করতে হবে। রাম যেমন সেই সীতাকে হরণ করে নিয়েছিল, তখন সেই অস্ত্র ধরে সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করেছিল, আমাদেরকেও সেরকম করতে হবে। শুধু পূজা পার্বণ করে আমরা চললে হবে না, আমাদেরকে প্রয়োজনে সেই অস্ত্র হাতে নেওয়াই আমাদের কর্তব্য। আজকের এই দিনে রামনবমীর দিনে সকলকে আমরা সত্যি সংকল্প মিশনের পক্ষ থেকে শুভ কামনা জানাচ্ছি। আজকের এই দিনটি সফল এবং সুন্দর হোক এবং সাফল্যমণ্ডিত হোক। সকলকে জয় শ্রীরাম প্রণাম জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শ্রবণ করছি। সকলকে শুভকামনা। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। গত শুক্রবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়। এই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টে জানানো হলে পুলিশকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। শনিবার ময়নাতদন্তের পরই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। যদি এই ব্যক্তির পরিচিত কেউ থাকেন তাহলে আগামী 72 ঘন্টার মধ্যে শিলচর ঘুঙ্গুর পুলিশ বাড়িতে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে। 72 ঘন্টা পর কাছাড় জেলা শাসকের অনুমতি নিয়ে মৃতদেহের শেষকৃত্য সম্পূর্ণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আমার গত 2025 এসএমসি থেকে একটা কল আছে আমরা ঘুঙ্গুর আউটপোস্টত, এটা আননোন ডেড বডি পোস্টমর্টমের কারণে এখানে কল আছে। তখন আমরা গিয়া এই বডিটা কল পাওয়ার পরে আমরা গিয়া এসএমসি থেকে বডিটা রিসিভ করেছি, কলটা রিসিভ করিয়া মর্গেট রাখেছি। মর্গেট রাখার পরে গতকালকে 5/4/2025 ইংরেজি মানে গতকালকে শনিবারে আমরা এটা এই পোস্টমর্টমের কারণে ইনকেস করিয়া পোস্টমর্টম করিয়া 72 ঘন্টার কারণে বেশি 24 ঘন্টার লইয়া 72 ঘন্টার কারণে আমরা মর্গত রেখেছি। যদি এই বডিটার যদি আত্মীয় স্বজন কোনোবা যদি পরিচিত হয়, যে আত্মীয় কেউ ভাবেন, আমরা ঘুঙ্গুর থানার লোকে যোগাযোগ করি এই বডিটা নিতে পারবা। বডিটা শিলচর মেডিকেল কলেজ থেকে আমরা রিসিভ করেছি। এই ঘুঙ্গু এসএমসি আইসিইউ মেডিসিন আইসিইউ থেকে আমরা আননোন ডেড বডি এটা রিসিভ করছি। এসএমসি আমরা কল দিছে পোস্টমর্টমের কারণে। পোস্টমর্টম করি বর্তমানে মর্গত রাখা আছে 72 ঘন্টার কারণে। যদি কেউ যদি পরিচিত থাকে তো ঘুঙ্গুর থানার লোকে যোগাযোগ করিয়া এই বডিটা আপনারা নিতে পারবেন। যদি কেউ যদি আরিয়া থাকে কি পরিচিত কেউ যদি গার্জেন পাবো, তাহলে আমরা ঘুঙ্গুর থানার লোকে যোগাযোগ করিয়া এই বডিটা নিতে পারবা। বর্তমানে এটা মর্গত রাখা আছে 72 ঘন্টার কারণে। আর যদি
কেউ যদি ভাবে না তাহলে এটা 72 ঘন্টা পরে আমরা ডিসি অফিস থেকে অর্ডার লইয়া যেরকম নিয়ম মতো করা লাগে এটা আমরা করিয়ে নিই। সম্প্রতি রামনগরে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও 8 বছরের শিশুপুত্রকে হারানোর পর অবশেষে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন নিহারুল হক। স্বজন হারিয়ে সংকটকালে প্রশাসনের ভূমিকার কথা সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট তুলে ধরেন শোকাতুর পরিবারের স্বজনরা। ওই মর্মান্তিক দুর্ঘটনার জেরে এখনো অবধি শিশু সহ 4 জন প্রাণ হারান। উল্লেখ্য, ওই হৃদয় বিদারক ঘটনার পর রক্তাক্ত সড়ক থেকে আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায় ট্রাফিক পুলিশ, কিন্তু টানা 4 দিন সেজর মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও অবশেষে প্রাণ হারালেন নিহারুল হক। এর আগে তার 8 বছরের শিশুপুত্র ও স্ত্রী সহ অপর এক যুবতী ওই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। কিন্তু দুর্ঘটনায় আহতদের মেডিকেলে স্থানান্তরের পর থেকে কঠিন পরিস্থিতি কেমন ছিল তা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন নিহতদের স্বজনরা। এই জায়গা খুবই মারাত্মক একটা অবস্থায় আছে। এই জায়গা তখন অবধি কোনো ট্রাফিক ব্যবস্থা নাই। আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছি যে এই জায়গার মধ্যে একটা পুঙ্খানুপুঙ্খভাবে ট্রাফিক ব্যবস্থা করা হোক, যাতে আজকে আমাদের পরিবারের সাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে অন্য কারোর সাথে হতে পারে, বা এই জায়গাতে প্রায় সময় শোনা যায় খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়। আরও অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে অনেক সময় মানুষও মারা গিয়েছেন। তাই প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতেছি যে এই জায়গাতে একটা পুঙ্খানুপুঙ্খভাবে ট্রাফিক ব্যবস্থা করা প্রশাসনকে অনুরোধ করতেছি। আচ্ছা, একই পরিবারে কতজন মারা গেলেন? এক পরিবারের তিনজন এক পরিবারের, আর একটা ITI স্টুডেন্ট আছিল, ওইটাই মারা গেছে। মেয়েটার বাড়ি কোন জায়গায়? মেয়েটার বাড়ি তো সম্ভবত জারালতলা। আর ওই পরিবারের আরো একটা ছেলে মেডিকেলে ওখানে অ্যাডমিশন আছে। তিনজন মারা গেছে। তারা টোটাল 4 জন আছিল। 4 জনের মাঝে 2 জন স্পট ডেড, একজন কালকে রাত্রে 12:10 মারা গেছে, আর একটা শিশু ছেলে ওখানে মেডিকেলে। বয়স কত? বয়স তো আনুমানিক 10 থেকে 12 বছরের ভিতরে ছেলেটা। সেই পরিবার একমাত্র ওই শিশুটাই আছে। তো বিধায়ক সাংসদ কেউ পৌঁছান? কেউ নাই ওখানে। জেলা উপায়ুক্ত প্রশাসন যায়নি? কেউ খবর লইছে না। আপনারা জিপি প্রেসিডেন্টের খবর লইছে, আর বাকি কেউ যে MLA MP নামটা কই? আপনারা MLA নামটা কি? আমাদের বর্তমান এরিয়ার MLA হলো জনাব মিসবাহুল ইসলাম লস্কর। ওনার তরফ থেকে কোনো মানুষ এখনো পর্যন্ত এই পরিবারের সাহায্য যোগ্যতা এমনকি কোনো যোগাযোগ করেন নাই। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। শিলচর অন্নপূর্ণা মন্দিরে নবরাত্রি পূজা সম্পন্ন, ভক্তদের ঢল। যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, বাবার অভিযোগে আটক স্বামী। ওয়াকফ বিল বাতিলের দাবি, সোনাই ও বিক্ষোভে জনতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।